পুকুরটা এখন কাদা ডোবাতে পরিণত হয়েছে। সেখানে গিয়ে একবার কেউ ভেসে গেলে তার বেঁচে ফেরা মুশকিল। তার মেয়ে নয়নবালাকে নিজের মুঠোতে এনে ফেলেছি। আমাকে আমার দিদিমণি ডাকছিস কেন রে নাগরি? বাংলোতে প্রতি রাতে আসলে কি হয়, এর পরিণাম কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? অতীত যে বড্ড ভয়ঙ্কর। ফিকশন দুনিয়ার প্রতিটি গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আজ আপনাদের জন্য থাকছে একটি প্রশ্ন। যদি প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারেন তাহলে প্রথম 3 উত্তরদাতার নাম পরবর্তী গল্পের প্রথমেই উল্লেখ করে দেওয়া হবে। কমেন্ট করে জানাবেন আপনাদের উত্তরটি, সাথে নাম ও নিজের জায়গার নাম। প্রশ্ন থাকবে একদম গল্পের শেষে। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শেষ পর্যন্ত শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন সরকার বাড়ির বাংলোতে। আমি কোথায়? আমি এখানে কি করে এলাম? নিজেকে নিজেই প্রশ্ন করে যুবকটি। চোখটা খুলতেই প্রথমে কিছু ঠাহর করতে পারে না সে। কোনো একটা মেঝে জাতীয় কিছুর ওপর শুয়ে আছে সে। খানিক পরে সে বুঝতে পারে যে মেঝেটা আসলে একটা মাটির সপাট জায়গা। চারদিকে চাপা অন্ধকার, গুমট, দোয়াতের কালির মতো কুচকুচে কালো অন্ধকার। যেন মনে হচ্ছে জগতের সমস্ত অন্ধকারকে জড়ো করে এনে এখানে এই ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেমন একটা কড়া গন্ধ কোত্থেকে যেন এসে ঝাপটা দেয় যুবকটির নাকে। গন্ধটা অনেকটা পোড়া কাঁচা মাংসের দুর্গন্ধের মতো। যুবকটি বুঝতে পারে এই জায়গাটা অত্যন্ত ছোট, চারদিক থেকে চাপা। কারণ সে একদিকে দেওয়াল ঠেসে বসে আরেক দিকে দেওয়ালের ভাব সে স্পষ্ট অনুভব করতে পারছে। দুর্গন্ধটা ক্ষণে ক্ষণে আরো বিদঘুটে হয়ে উঠছে। পেট উগলিয়ে বমি পায় তার। যুবকটির নাম আশুতোষ। মাথাটা কেমন যেন ঝিমঝিম করে ওঠে আশুতোষের। আমি কি অজ্ঞান হয়ে গিয়েছিলাম? কথাটা নিজের মনেই বলে ওঠে আশুতোষ। কথাটা মনে আসার সঙ্গে সঙ্গে আতঙ্কে শিহরিত হয়ে বসে উঠল আশুতোষ। চোখের সামনে ঘটতে থাকলো গতকাল রাতের পুনরাবৃত্তি। ঘটনাগুলো মনে আসতেই প্রচন্ড ভয়ে আশুতোষ গোঙাতে গোঙাতে বলতে থাকে, না, আমাকে এখান থেকে বেরোতে হবে। ম্যাডামকে জানাতে হবে এখানে তার আসা একদম ঠিক হবে না। বিশেষ করে ওই ছবিগুলো দেখার পর তো না না, কিছুতেই না। ম্যাডামকে জানাতে হবে সবটা। কথাগুলো ভেবেই আশুতোষ উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু একটু নড়াচড়া করতেই আশুতোষ একটা কান ফাটা আর্তনাদ করে ওঠে। প্রচণ্ড যন্ত্রণায় আশুতোষের মুখটা বেঁকে যায়। একটা দম চাপা আতঙ্কে ভীষণভাবে কেঁপে ওঠে আশুতোষ। শোয়া অবস্থা থেকে একটুকু নড়তে পারে না। হাত দিয়ে হাতড়ে পাশেই একটা দেওয়াল আছে বুঝতে পেরে আশুতোষ নিজের শরীরটাকে কোনো মতে টেনে হিঁচড়ে ওই দেওয়ালটার কাছে নিয়ে গিয়ে সেটার গায়ে ঠেস দিয়ে বসে। এইটুকু করতেই প্রচণ্ড হাঁপাতে থাকে সে। হঠাৎ একটা কথা খেয়াল হতেই আঁতকে ওঠে সে। বেশ অনেকক্ষণ ধরেই শরীরটা বড্ড হালকা লাগছে তার, যেন কিছু একটা নেই। ওই অবস্থায় অন্ধকারে হাত দিয়ে নিজের শরীরকে হাতড়াতে থাকে আশুতোষ। বাঁ হাত দিয়ে হাতড়ে হাতড়ে শরীরের মধ্যভাগ পেরিয়ে উরু পর্যন্ত এসেই ভয়ে, আতঙ্কে, যন্ত্রণায় অন্ধকার ঘুপচির মতো ঘরটায় আশুতোষের যেন শ্বাসটা
বন্ধ হয়ে পড়ে। চাপা একটা আর্তনাদ করতে করতে আশুতোষ বলে ওঠে, আহ আমার পা, আমার পা কোথায়? কি যন্ত্রণা! কি যন্ত্রণা হচ্ছে! অসহ্য যন্ত্রণাটায় আশুতোষ কোঁকিয়ে ওঠে। ঠিক এই সময় আশুতোষের কানে আসে হাড় হিম করা একটা ঘর ঘর শব্দ। ঠিক এই শব্দটাই আশুতোষ শুনতে পেয়েছিল বাংলোর ভেতরের ওই রহস্যময় ঘরটা থেকে। বাংলোর ভেতরের সেই ঘরে কিছু ভয়ঙ্কর প্রমাণ পেয়েছে আশুতোষ। সেই ঘরটাও হঠাৎই চোখের সামনে পড়ে তার। আবারও আশুতোষের কানে আসে ঘর শব্দ। সেই অশরীরীটি বিকট গর গর শব্দটা করতে করতে আশুতোষের দিকে এগিয়ে আসে। ঘুপচি ঘরটা থেকে ভেসে আসে অসহায় আশুতোষের মারণ চিৎকার। কিন্তু তার এমনই পোড়া অদৃষ্ট যে তার চিৎকারগুলো মাটির তলাতেই চাপা পড়ে যায়। তিলোত্তমা লাহিড়ী নামটা খুব একটা পরিচিত নয় সবার কাছে। অবশ্য পরিচিত না হওয়ার অনেক কারণও আছে। আজকের এই সোশ্যাল মিডিয়ার প্রচার স্বরূপ কালচারের দুনিয়ায় তিলোত্তমা নিজেকে প্রচার থেকে যথাসম্ভব দূরে রেখেছে। তার মতে ভালো কাজ করলে তার কাজই তার হয়ে কথা বলবে। লহরী ললনা নামে তিলোত্তমা লাহিড়ীর একটি কোম্পানি আছে। এই কোম্পানি থেকে খুবই উন্নত মানের সৌন্দর্য সংগঠন সামগ্রী অর্থাৎ বিউটি প্রোডাক্ট উৎপাদন হয়। কোম্পানির আয়তন খুব বেশি বড় না হলেও এর সুনাম হয়েছে ইতিমধ্যেই। তিলোত্তমা তাই কোম্পানির সুনাম এবং সুদক্ষতা নিয়ে বেশ সতর্ক থাকেন। এখানে যারা কাজ করে তাদের দিকেও যথেষ্ট যত্নবান তিনি। কর্মচারীরাও তাদের কাজের প্রতি যত্নশীল। কাজে ফাঁকি দেওয়ার দুরস্ত, বরং প্রয়োজন অতিরিক্ত কখনোই তারা ছুটিও নেয় না। তিলোত্তমা গতকাল রাতে মাইশোর থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং সেরে ফিরেছেন। আজ অফিসে এসেই রিসেপশনে ফোন করে অফিস অ্যাসিস্ট্যান্ট ঘোষালবাবুকে ডেকে পাঠালেন। কিছুক্ষণের মধ্যেই ঘোষালবাবু এসে তিলোত্তমাকে বললেন, গুড মর্নিং ম্যাডাম, কবে ফিরলেন? গুড মর্নিং, গুড মর্নিং। প্লিজ হ্যাভ আ সিট। গতকাল রাতেই ফিরলাম। আমাদের প্রজেকশন প্ল্যান শুনে ক্লায়েন্টও খুব খুশি। বাহ ম্যাডাম, তাহলে তো মিটিং সাকসেসফুল বলা যেতে পারে। কথাটা শুনে সামান্য হেসে চেয়ার ছেড়ে উঠে পড়ে তিলোত্তমা। সামান্য ঘুরে টেবিলের একপাশে এসে দেওয়ালে আটকানো একটা ছবির সামনে দাঁড়িয়ে কিছুটা উদাসী হয়ে বলে, লহরী ললনা টেক্সটাইল কোম্পানির ভিত শুরু করতে হবে ঘোষালবাবু। সামনে যে অনেক কাজ। একটু চুপ থেকে তিলোত্তমা গলাটা ঝেড়ে বলেন, ঘোষালবাবু, এই কদিনের ফাইলগুলো একটু পাঠিয়ে দিন। ও হ্যাঁ, আর একটা কথা, লহরী ললনার ফ্যাক্টরির জন্য জায়গা দেখতে তো আশুতোষ গিয়েছিল, তাকে একবার পাঠিয়ে দেবেন। ঘোষালবাবু ভ্রু কুঁচকে বলে, কিন্তু ম্যাডাম, আশুতোষ তো এখনো আসেনি। আশুতোষ বাগ নামে ছেলেটি আজ 1 সপ্তাহ ধরে কাজে আসেনি। তার কাজে না আসাটা নিতান্তই অপ্রত্যাশিত, কারণ গত 3 বছরে আশুতোষ একবারের জন্য ছুটি নেয়নি। সেখানে পরপর 7টা দিন তার কাজে না আসাটা তিলোত্তমার ভ্রু যুগলকে কপালে এক জায়গায় এনে জমাট পাকার মতোই ঘটনা। আশুতোষকে কাজে রাখার পেছনে অবশ্য একটা কারণ ছিল। আশুতোষ তিলোত্তমাদের ড্রাইভারের ছেলে। পড়াশুনো জানা থাকা সত্ত্বেও কোনো কাজ পাচ্ছিল না। তাই তিলোত্তমা তাকে নিজের কোম্পানিতে ফিল্ড ইন্সপেকশনের কাজে নিযুক্ত করে দেয়। কিন্তু এত কথা না বলে মুখে শুধু বললেন, আশ্চর্য, এতদিন হয়ে গেল অথচ আশুতোষ একটা খবর পর্যন্ত দিল না। এরকম তো সে কখনো করে না।
সব সময় যেখানে যায় সেখানে পৌঁছে রিপোর্ট করে দেয়। হ্যাঁ ম্যাডাম, বরাবর তো সেটাই সে করে এসেছে, কিন্তু এবারে আসলে তিলোত্তমা সরাসরি ঘোষাল বাবুর দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে এবার? আমার স্পষ্ট মনে আছে, যেদিন আশুতোষ রওনা দেয় সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ঠিক 3 দিন আগে আপনিও মাইসোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বৃষ্টিটাও সেই দিন হঠাৎই বিকটভাবে হচ্ছিল, কিছুতেই থামছিল না। আশুতোষ সেই প্রচণ্ড বৃষ্টিতে অফিসে এসেছিল, যতদূর মনে পড়ছে কিছু কাগজপত্র নিতে। আমি বলেছিলাম যে আশুতোষ, আজ বরং না বেরিয়ে আগামীকাল যাও। সে আমার কথা শুনল না, বলল যে বর্ষাকালে বৃষ্টি তো হবেই। এই বলে সে বেরিয়ে পড়ল। তিলোত্তমার অবাক হওয়া যেন শেষ হচ্ছে না। বর্ষাকালে বৃষ্টি হবে স্বাভাবিক, কাজ থাকলে সেই বৃষ্টিতে বেরোতেও হবে। কিন্তু কাজটা যদি বৃষ্টিতে বেরিয়ে পাহাড়ে যাওয়ার মতো হয়, তাহলে সেটা একটু হলেও ভাবা প্রয়োজন। কাজটা শেষ করার তো এতটাও তৎপরতার কারণ ছিল না। তাহলে আশুতোষের এত তাড়া কেন ছিল? ঘোষাল বাবুর কথা শুনে দুহাতের তর্জনীকে জোড়া লাগিয়ে ঠোঁটের ওপর লম্বালম্বি ভাবে রেখে এই সব কথাগুলোই ভেবে যাচ্ছিল তিলোত্তমা। তিলোত্তমাকে আনমনে কিছু চিন্তা করতে দেখে ঘোষাল বাবু বলে, ম্যাডাম, তাহলে এখন কি করব বলুন তো? আমরা তো এখান থেকে সব রকম ভাবেই চেষ্টা করলাম আশুতোষের সাথে যোগাযোগ করার, কিন্তু কিছুই তো। আমরা তার পরিবারের সাথেও যোগাযোগ করেছি, কিন্তু তারাও। আপনার কি বোধবুদ্ধি সব লোপ পেয়েছে ঘোষাল বাবু? আচমকা ধমক খেয়ে ঘাবড়ে গেল ঘোষাল বাবু। কেন ম্যাডাম, আমি কিছু ভুল বললাম বুঝি? তিলোত্তমা রাগী রাগী স্বরে কেটে কেটে বলল, একটা পরিবার তাদের ছেলেটার জন্য দুশ্চিন্তায় আছে, আমাদের দিকে মুখিয়ে আছে যে আমরা যদি তার সম্পর্কে কোনো তথ্য দিতে পারি, আর সেখানে আমরাই তাদেরকে জিজ্ঞেস করছি যে তাদের ছেলে কোথায়। ইটস টোটালি ইনহিউম্যানিটি। তারপর ওপরের দিকে তাকিয়ে তিলোত্তমা মনে মনে কিছু একটা হিসাব করে বলল, ঘোষাল বাবু, আপনি এক কাজ করুন, আশুতোষের পুরো ট্রাভেল ডিটেলস আমাকে দিন, আমি দেখছি কি করা যায়। কথাটা বলেই আবার বিড়বিড়িয়ে তিলোত্তমা বলে, যে মানুষটা এতদিন যাবৎ কোনো কাজ না জিজ্ঞেস করে কিচ্ছু করেনি, কোথাও যদি কাজের জন্য ট্যুর করতে হয়েছে সেটাও প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন ঘোষাল বাবুকে দিয়েছে, সেই রকম একজন মানুষ গত 7টা দিন ধরে একদম যোগাযোগহীন হয়ে আছে, সেটা কি করে সম্ভব? ঘোষাল বাবু কেবিন থেকে বেরোনোর জন্য পা বাড়িয়ে বলে, তাহলে ম্যাডাম, আমি আপনাকে ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। খোলা ল্যাপটপে কিছু কাজ করতে করতে মাথা ঝুঁকিয়েই তিলোত্তমা বলল, ঠিক আছে। আচ্ছা, আশুতোষ ঠিক কোথায় গিয়েছিল? যেতে যেতে চট করে দাঁড়িয়ে পেছন দিকে ফিরে একটা অদ্ভুত রহস্যময় কণ্ঠে ঘোষালবাবু বলে ওঠে, রতনপুর। তিলোত্তমা আজ বেশ সকাল সকাল রওনা দিয়েছে বাড়ি থেকে। অবশ্য ওটাকে কি বাড়ি বলা যায়? এই প্রশ্নের উত্তর অবশ্য তিলোত্তমার জানা নেই। ড্রাইভিংটা নেহাত জেদের বসে শিখেছিল সে। জীবনের কোনো পদক্ষেপেই বাবা বা দাদুর অনুকম্পাতেই থাকতে হয়েছে। তার নিজস্বতা সেখানে ছিল না, ইচ্ছে ছিল না। নিজেদের স্টেটাস দেখাতে তিলোত্তমাকে অনেক ছোট বয়সে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিলেন। তিলোত্তমা নিজের মাকেও সে চোখের সামনে গুমড়ে গুমড়ে শেষ হতে দেখেছে, কিন্তু নিজের জন্য এই রকম অপমানজনক জীবন কিছুতেই মানতে পারেনি। তাই যখন পড়াশুনো করতে বাইরে চলে আসে, তখন সামনে আসা সমস্ত সুযোগকে যতটা পারে ততটা ভাবে ব্যবহার করেছিল তিলোত্তমা। তাই সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় আজকে দাঁড়িয়ে লহরী ললনা। শহরের এত কাছে একটা পাহাড়ি জায়গা। তবে তিলোত্তমা এখন বাইরের দৃশ্য থেকে মনের ভেতরের আবর্তমান কথাগুলোই ভেবে যাচ্ছিল এবং নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল সে। শহরের সমতল রাস্তা ছেড়ে তিলোত্তমা
এখন কাঁচা মেঠো পথ ধরেছে। এই পথ ধরে আর খানিকটা এগোলেই পাহাড়ি পথের মুখে পড়বে। একটু হয়তো অন্যমনস্ক বসে পড়েছিল সে। হঠাৎ তার মনে হয় যে উইন্ডশিল্ডের সামনে দিয়ে কি যেন বট করে চলে গেল। ঘটনার আকস্মিক প্রতিবর্ত ক্রিয়ার জন্য তিলোত্তমা সজোরে ব্রেক কষল। ওটা কি ছিল? নিজের মনেই কথাটা বলে ওঠে তিলোত্তমা। গাড়িটা হঠাৎ ব্রেক কষায় গাড়িটার স্টার্ট বন্ধ হয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। রতনপুর বেশ ভেতরের দিকে, শহর ছাড়িয়ে অনেকটা বাইরের দিকে। এখনো অবধি যতটা এসেছে তত অবধি একটু পাহাড়ি জায়গা হলেও রাস্তা ভালো। রতনপুর আগে কখনো আসেনি তিলোত্তমা, তাই জিপিএসই ভরসা। শহরের বাইরের রাস্তা হওয়ায় দুপাশে হালকা জঙ্গল আছে। হঠাৎ কিছু একটা শুরুত করে তিলোত্তমার চলতি গাড়ির সামনে দিয়ে চলে গেল। তিলোত্তমা চমকে উঠে জোরে একটা ব্রেক কষে গাড়ি দাঁড় করায়। গাড়িটা থামিয়ে জোরে জোরে হাঁপাতে থাকে সে। বাইরের আলো যথেষ্ট আছে, কিন্তু তাতেও সে কিছুই দেখতে পায়নি। এমনও নয় যে গাড়ি চালাতে গিয়ে তার ঝিমুনি পেয়েছিল। তাছাড়া তিলোত্তমা জানতো যে দুপাশে জঙ্গল থাকলেও সেখানে কোনো বন্য জন্তু নেই। তাহলে ওটা কি ছিল যেটা গাড়ির সামনে থেকে ওপাশে চলে গেল? একটা চরম আশঙ্কা নিয়ে তিলোত্তমা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ঘুরে এসে গাড়ির সামনের বাম্পারে চেক করে তিলোত্তমা, কিন্তু সেখানে কোনো কিছুর ধাক্কা লাগার চিহ্ন মাত্র নেই। একটু অবাক হলো সে। তাহলে কি আমি চোখে ভুল দেখলাম? এতক্ষণ জার্নি করে ক্লান্তির জন্যই বোধহয় ভুলভাল দেখছি। তিলোত্তমা যেন নিজেকে নিজেই বোঝাতে চাইল। গাড়িটা স্টার্ট করে রাস্তার একটা ধারে গিয়ে আবার গাড়িটা দাঁড় করিয়ে পেছনের সিটে রাখা ছোট ডাবল ব্যাগটা থেকে একটা ফ্লাক্স বার করে নেয় তিলোত্তমা। সর্বক্ষণের দেখভালের কাজের লোক কাজরি এটায় চা বানিয়ে দিয়েছে। দুপুরের খাবারটাও প্যাক করে দিয়েছে। ঘোষাল বাবুর দেওয়া তথ্য অনুযায়ী বিকেলের আগেই রতনপুর পৌঁছে যাবার কথা। জিপিএস অনুযায়ী আর ঘন্টা দুয়েকের মধ্যেই রতনপুর পৌঁছে যাবে। বেশ খিদে খিদে পাচ্ছে, কিন্তু এখন আর খাবে না, একেবারে রতনপুরে পৌঁছেই খেয়ে নেবে সে। তবে খিদে পাওয়ায় অল্প একটু খাবার খেয়ে নেয় সে। তারপর ফ্লাক্সের ঢাকনায় চা ঢেলে খেতে খেতে মোবাইলটা দেখতে গিয়ে ভ্রু দুটো কুঁচকে গেল তার। এ কি, মোবাইলে টাওয়ার নেই অথচ জিপিএস চালু আছে? এ আবার কি আজব কাণ্ড! আনমনেই বলে ওঠে তিলোত্তমা। তাহলে কি ভুল পথে চলে এলাম? কিন্তু শহর থেকে বেরিয়ে চালতলার ঝিল ক্রস করে বাঁ দিক দিয়ে তো এই রাস্তাটাই ছিল। আচ্ছা, হয়তো এমন হয়েছে যে রোড ম্যাপটা আগেই লোড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এমনটাই হবে। কথাগুলো মনে মনে বলে নিজেকেই যেন আশ্বস্ত করে সে। চা খেয়ে আবার গাড়ি স্টার্ট করে তিলোত্তমা। হঠাৎ মনটা খুব ভালো হয়ে যায় তার। ঠিক অনুমান মতো পাহাড় না হলেও পাহাড়ি একটা ছাপ আছে জায়গাটায়। রাস্তাটাও বেশ খাড়া খাড়া। তাহলে সেদিন অত বৃষ্টি বাদলের মধ্যে আশুতোষ এ পর্যন্ত পথ চিনে আসলো কি করে? কথাটা একবার মনে আসলো, কিন্তু তারপরেই তিলোত্তমার দৃষ্টি বাইরের দিকে যায়। সেখানে তখন চারপাশের পরিবেশটা হঠাৎ একটু একটু করে পরিবর্তন হতে থাকে। গাছের রং, রাস্তার রং সব একটু একটু করে পাল্টে গিয়ে সবুজ সোনালি মেশানো রঙে পরিবর্তন হয়ে যায়। তিলোত্তমা বুঝতে পারল না যে সে যা কিছু চোখের সামনে দেখছে সেটা সত্যি নাকি স্বপ্ন। আরও খানিকটা এগিয়ে এসে একটা গ্রাম চোখে পড়ল তিলোত্তমার। গ্রামের ভেতরে ঢুকতেই দু একজন গ্রামবাসীকে দেখতে পেল সে। গাড়িটা থামিয়ে একটু জোরে হাঁক দিয়ে তিলোত্তমা বলে উঠল, এই যে দাদা, শুনছেন? পাশ দিয়ে যাওয়া লোকগুলো যেতে যেতে থমকে দাঁড়ালো। তাদের মধ্যে একজন এগিয়ে এসে গাড়ির সামনে দাঁড়াতে
তিলোত্তমা গাড়ির কাঁচ নামিয়ে জিজ্ঞেস করে। আচ্ছা, এটা রতনপুর তো? লোকটি নিঃশব্দে মাথা নাড়ে। লোকটির মাথা নাড়ানো দেখে তিলোত্তমা খানিকটা নিশ্চিত হলো। তার মানে সে ঠিকঠাক জায়গাতেই এসেছে। তার মানে জিপিএসে হয়তো জায়গাটার ম্যাপ আগে থেকেই প্রিলোড হয়ে গিয়েছিল। উফ, এতক্ষণে একটু স্বস্তি পেলাম। চোখটা বন্ধ করে মুখে হাসি নিয়ে মনে মনে বলে ওঠে তিলোত্তমা। এতক্ষণ একটা দ্বন্দ্ব নিয়েই আসছিল সে। আচ্ছা, সরকার বাংলোটা কোন দিকে পড়বে? চোখ খুলে গাড়ির জানলাটার সামনে তাকাতেই প্রচণ্ড চমকে ওঠে সে। কারণ জানলার বাইরে কেউ ছিল না। এমনকি কিছুটা দূরে যে আরও একজন লোক দাঁড়িয়েছিল তারাও নেই। এ কি, এর মধ্যে কোথায় চলে গেল ওরা? আশ্চর্য তো। তিলোত্তমা আর সেখানে দাঁড়ায় না। গ্রামের পথ যখন এটা, তখন আর তো কোনো অসুবিধা নেই। সরকার বাংলোটাও ঠিক পাওয়া যাবে। গাড়িটা চালিয়ে আরেকটু যেতেই চেনা জানা গ্রাম্য দৃশ্যটা নজরে এলো তিলোত্তমার। তিলোত্তমাকে গাড়ি চালাতে দেখে গ্রামের কিছু লোক অবশ্য ঘুরে ঘুরে তাকাচ্ছিল। তাদেরই একজনকে বাংলোর ঠিকানা জিজ্ঞাসা করতে হাত তুলে দেখিয়ে দিল। একটু পরেই তিলোত্তমার গাড়ি এসে থামল একটা বড় বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে বাড়িটাকে ভালো করে দেখতে থাকে তিলোত্তমা। বাড়িটাকে ঠিক বাংলো বলা যায় না, তবে হ্যাঁ, এটা যে অনেক পুরনো সেটা বেশ বোঝা যায়। বাড়িটা বোধহয় কোনো বনেদি বংশের ছিল। এখন সবটাই ঝাপসা হলেও এক সময় যে বাড়িটা বেশ সুন্দর ছিল তা বোঝা যায়। বাড়িতে ঢোকার মুখে পোড়া মাটির সূক্ষ্ম কাজগুলোতে এখন শ্যাওলা এবং ময়লার আস্তরণ পড়ে গেলেও সেটা তবুও বেশ বোঝা যায়। তিলোত্তমা মনে মনে ভাবে, এত বড় বাড়ি, কারা থাকতো এ বাড়িতে? তারা কি বাড়ি ছেড়ে চলে গেছে, নাকি মারা গেছে, নাকি আমার মতো? দিদিমণিকে এই বাড়িটা কিনতে চান? তিলোত্তমা নিজের মনে বিভোর হয়ে কথাগুলো ভাবছিল। হঠাৎ একটা বয়স্ক খ্যানখ্যানে গলার আওয়াজে প্রচণ্ডভাবে আঁতকে উঠে একটা চাপা চিৎকার করে পাশে তাকায়। তিলোত্তমা দেখে তার দিকে একটি বৃদ্ধ মানুষ তাকিয়ে আছেন। চেহারা দেখে সেই বৃদ্ধের বয়স নির্ধারণ করা কঠিন। মাথায় তার পাকা চুল থাকা সত্ত্বেও মাথা ভর্তি চুল। কোনো টাক বা মাথায় কোথাও পাতলা চুল নেই। মনে হচ্ছে যেন তিনি চুলের সাদা রং করিয়েছেন। মুখে এবং গলায় হাতে অজস্র বলি রেখা থাকা সত্ত্বেও অন্য বয়স্ক মানুষদের মতো এই ভদ্রলোক কাঁপা কাঁপা গলায় কথা বলেন না। হাতে লাঠি, চোখে চশমা, কিচ্ছু নেই। দিব্যি শটান সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। তিলোত্তমা বাড়িটা দেখে যতটা না অবাক হয়েছিল, তার চেয়ে এই আপাত বৃদ্ধ লোকটিকে দেখে অবাক হয়েছে আরও বেশি। তিলোত্তমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বৃদ্ধ সামান্য হেসে বললেন, দিদিমণিকে চমকে দিলাম বুঝি? কথাটা বলে অনুমতির অপেক্ষা না করে সেই বৃদ্ধ লোকটি তিলোত্তমার মাথায় হাত বুলিয়ে আবার বলেন, চমকে উঠলেন বুঝি দিদিমণি? এই আমি হাত বুলিয়ে দিলাম, আর চমকাবেন না। তিলোত্তমা বাধা দিতে গিয়েও পারল না। কি ভীষণ চেনা মনে হলো বৃদ্ধের স্পর্শটা। নিজেকে স্বাভাবিক করতে সে বলে উঠল, এখানে আসার মুখে একজনকে এই বাংলোর ঠিকানা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে চলে যায়। এমন কেন করলো? ও, তারা বোধহয় গ্রামের বাইরের লোক, তাই গ্রাম নিয়ে কোনো কথা কয় নাই। এ আপনি বাদ দেন। তা দিদিমণি, আপনার নাম ডাকি? কোন জায়গা থেকে আসতেছেন? আমার নাম তিলোত্তমা লাহিড়ী, শহর থেকে আসছি। আমাদের কোম্পানির প্রপার্টির এজেন্ট বলেছিলেন যে এই বাড়িটা বিক্রি হবে। কেউ একজন, কি যেন নামটা? দর্জি, বেলু দর্জি। আমি এই বাড়িটার দেখাশোনা করি। বৃদ্ধ বেশ সাধারণ গলায় বলে উঠল,
কিন্তু বৃদ্ধের কথা বলার ধরন দেখে তিলোত্তমার গাটা শিউরে উঠল। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকার সুবাদে তিলোত্তমা মানুষের ব্যবহার, তার কথা বলার ধরনগুলো যাচাই করতে শিখে গেছে। বৃদ্ধ বা আপাতত বৃদ্ধ বেলু দর্জির বলা, আমি এই বাড়িটার দেখাশোনা করি। এই সাধারণ কথাটার মধ্যে কিছু তো একটা ছিল, কিন্তু বিষয়টা নিয়ে বেশি না ঘাঁটিয়ে মনের ভাবনাটাকে সেখানেই চেপে দিল সে। তিলোত্তমাকে চুপ থাকতে দেখে বেলু দর্জি নিজেই বলতে শুরু করেন, তা বেলা তো পড়ে এলো, চলুন আলো থাকতে থাকতে আপনাকে বাড়ির ভেতরটা দেখিয়ে দিই। কথাটা বলেই বেলু দর্জি লম্বা লম্বা পা ফেলে ভেতরে ঢুকে যায়। বৃদ্ধ মানুষ হয়েও তার এত দ্রুততায় চলাফেরা দেখে তিলোত্তমা বেশ আশ্চর্য হয়ে যায়। তিলোত্তমাও তাই তাকে নিঃশব্দে অনুসরণ করে। তার পেটে এখন ইঁদুর ছুঁচোরা একসাথে হরতাল শুরু করেছে। সেই কখন একটু কিছু খেয়েছে। বাড়িটা দেখে মোটামুটি পছন্দ হয়েই গেল তিলোত্তমার। বাইরের আলো কমে এসেছে প্রায়। এমন সময় বৃদ্ধ বেলু দর্জি বলে ওঠে, তা দিদিমণি খাইয়েছেন কিছু? বলেন তো কিছু খাবার পাঠাই। না না, আপনাকে এ নিয়ে একদম ব্যস্ত হতে হবে না, আমি খাবার সঙ্গে নিজেই নিয়ে এসেছি। তবে যদি পারেন তবে একটা লোক পাঠিয়ে দিন। গোটা বাড়িটা না হোক, অন্তত দুখানা থাকার মতো ঘর, বাথরুম এগুলো একটু পরিষ্কার করে দেবে। বেলু দর্জি প্রায় আঁতকে উঠে বলে, আপনি কি এই গানটায় রাইতটা থাকবেন নাকি? তিলোত্তমা এবার বিরক্ত হয়। এই বৃদ্ধ ভদ্রলোক প্রয়োজনের থেকে বেশি কথা বলেন, কিন্তু তিলোত্তমা বিরক্তিটা চেপে রাখে। দীর্ঘকাল প্রোডাকশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট বিজনেসের সঙ্গে যুক্ত থাকার জন্য সে জানে যে এই ধরনের কাজের ক্ষেত্রে স্থানীয় লোকদের সহায়তা এবং সমর্থনের কতটা প্রয়োজন হয়, তাই তাদের সাথে মানিয়ে গুছিয়ে চলতে হয়। তিলোত্তমা মুখের ওপর হাসির রেশ টেনে বলল, হ্যাঁ, আপাতত এটাই আগামী কয়েকদিনের জন্য আমার ঠিকানা। বৃদ্ধ বেলুও হেসে বললেন, তা বটে, তা বটে, ঠিক আছে, আগে বাড়িটা আপনারা দেখাই দিই, তারপর লোকের ব্যবস্থাটা করতেছি। বাড়িটা ঘুরে ফিরে ভালোই লাগলো তিলোত্তমার। এখানে ফ্যাক্টরি আর প্যাকেজিং ইউনিটটাও তৈরি করা যাবে। বাড়িটা ভালো করে দেখতে দেখতে তিলোত্তমা কিছু একটা বলার জন্য পেছন ফিরতে চমকে উঠল। সে দেখে বেলু দর্জি একটা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, কেমন একটা শীতল দৃষ্টি। তিলোত্তমার মনে হলো যে ঘরের ভেতরের তাপমাত্রাটা যেন হঠাৎই স্বাভাবিকের থেকে অনেকটা নেমে গেছে। ঘরের ভেতরে চলাচল করা বাতাসটাও ভীষণভাবে ভারী হয়ে গেছে। তিলোত্তমার পা দুটো হঠাৎই কেমন অবশ হয়ে আসে। বেলু দর্জি ধীরে ধীরে তার দিকে এক পা করে এগিয়ে আসে। খানিক আগের আপ্যায়ন সুলভ চেহারাটা এখন আর তার নেই। একটা রুক্ষ রূঢ় ভাব ফুটে উঠেছে। চোখ দুটো হয়ে উঠেছে হিংস্র। বেলু দর্জি একটা অদ্ভুত শব্দ করতে করতে তিলোত্তমার দিকে এগিয়ে আসে। একটা শীতল আতঙ্ক জাপটে ধরে তিলোত্তমার চারপাশে। কপাল বেয়ে নেমে আসে বিন্দু বিন্দু ঘাম। হঠাৎ তিলোত্তমার পেটে একটা তীব্র যন্ত্রণার অনুভব হয়। মাথা ঘুরতে থাকে। বেলু আরো কাছে এগিয়ে এসেছে। এখন তার চেহারাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে একটা ভয়াল বীভৎস রূপ ধারণ করেছে। চোখ দুটো এখন আর নেই। সেই জায়গাটা সম্পূর্ণ খোবলানো এবং তা থেকে গল গল করে বেরিয়ে আসছে রক্ত। মুখের জায়গাটা একটা সাপদের আকার ধারণ করেছে এবং তা থেকে বেরিয়ে আসছে একজোড়া বড় সাদন্ত। মুখ বেয়ে গড়াচ্ছে লালা। ও কি সত্যিই বৃদ্ধ বেলু দর্জি, নাকি ভয়ঙ্কর কোনো প্রাণী? বীভৎস আকৃতিটা তিলোত্তমার থেকে মাত্র 1 হাত দূরে।
অজ্ঞান হওয়ার ঠিক আগো মুহূর্ত পর্যন্ত তিলোত্তমা শুনতে পায় কেউ পেছন থেকে ডাকছে। দিদিমণি, তুমি এসে গেছো? চোখ খুলতেই তিলোত্তমা দেখে সে একটা তক্তপোষের ওপর শুয়ে আছে। পাশে একটি 18-20 বছরের মেয়ে বেশ উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। তিলোত্তমা চোখ মেরে তাকাতেই মেয়েটি চিৎকার করে বলে ওঠে, দাদু, দাদু, শিগগিরই আসো এখানে, দিদিমণি চোখ মেলেছেন। কথাটা বলে নিয়ে মেয়েটা তিলোত্তমার একবার মুখের কাছে এসে বলে, দিদিমণি, এখন তোমার কেমন লাগছে গো? তিলোত্তমা সামান্য উঠে বসার চেষ্টা করে। হঠাৎ কিছু একটা চোখের সামনে দেখে ভীষণ উত্তেজিত হয়ে সে চিৎকার করে বলে, না না, কাছে এসো না, না। মেয়েটি ঝট করে পেছনে তাকিয়ে দেখে যে পেছনে বেলু দর্জি দাঁড়িয়ে আছে। মেয়েটি দু হাতে তিলোত্তমাকে আগলে ধরে বলে, ও দিদিমণি, কি হলো গো তোমার? ও তো দর্জি দাদু, আর আমি শম্পা। কিছু পরে তিলোত্তমা স্বাভাবিক হয়েছিল এবং নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছিল। বেলু দর্জি তিলোত্তমার মুখ থেকে সবটা শোনার পর কেমন থম মেরে গেছে। একটু পরে ভীষণ গম্ভীর স্বরে বেলু দর্জি কেটে কেটে বলে, দিদিমণি, রাতটা এইখানে থাইকেন না, অনেকদিন বন্ধ আছে তো ঘরটা, আর আপনিও তো অনেক পথযাত্রা কইরে আইছেন। আজ রাতটা বরং আমার ঘরে বা সম্পার ঘরে থাকতে পারেন। তাছাড়া আপনি এইখানে এসে থাইকাই ভয় খাইতেছেন। তিলোত্তমা কিছু না বলে নিঃশব্দে মাথা নাড়ে। ঘোষালবাবু আসার সময় যে কাগজপত্রগুলো দিয়েছিলেন তাতে একটা নাম ছিল, সরকার বাংলো। রতনপুরের বহু বছর ধরে পরিত্যক্ত এই প্রপার্টির নামটাই হলো সরকার বাংলো। এটা একটা এস্টেট প্রপার্টি, কিন্তু এই প্রপার্টির আসল মালিক আর জীবিত নেই, তাই পরিত্যক্ত প্রপার্টি হিসাবে এটা এক প্রপার্টি এজেন্ট প্রায় জলের দরে কিনে নিয়েছিলেন। সেই প্রপার্টি এজেন্টের কাছ থেকেই তিলোত্তমার কোম্পানি তাদের বিউটি এন্টারপ্রাইজ লহরী ললনার জন্য ল্যান্ড বুক করেছিল। সেই এজেন্টই রতনপুরের এই প্রপার্টিটার খোঁজ দিয়েছিল। শম্পার বাড়িতে আজ রাতটা কাটানোর কথা ভেবেছে তিলোত্তমা। গ্রামে এর আগে কখনো আসেনি সে। এখানকার মানুষের কেমন জীবনযাত্রা হয় তার সম্বন্ধে কোনো ধারণা নেই তার। চিরটা কাল বড় বড় শহরে থেকে বড় হওয়া তিলোত্তমা কি করে যে একবেলার মধ্যেই এই গ্রাম্য পরিবেশের মধ্যে খাপ খাইয়ে নিল সেটা ভেবে সে নিজেই অবাক। তার কেন যেন এই গ্রাম, ওই বাংলো, এই রাস্তাঘাট ভীষণ কাছের, ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। শম্পার বাড়িটা একটা ছোট একচালা ঘর, মোট দুটো ঘর, মাটির মেঝে এবং বাঁশের বেড়ার উপর মাটি চাবড়িয়ে দেওয়াল খাড়া করা হয়েছে। খড় এবং অ্যাসবেস্টসের ছাদ এবং মূল ছাদের ঠিক নিচে আরেকটা ছোট চালার মতো বানানো হয়েছে, অনেকটা শহরের বাড়িগুলোর ফলস সিলিং এর মতো। ঘর দুটোতে একটা করে জানালা, তাতেই হু হু করে আরামদায়ক হাওয়া ঢুকছে। যে ঘরটাই তিলোত্তমা আজ রাতে থাকবে তাতে আগে শম্পার বাবা মা থাকতেন। বছর 5 হলো তারা গত হয়েছেন। শম্পা তাই একাই থাকে, টুকটাক কাজকর্ম করে, যা আমদানি হয় তাতে নিজের ঠিকঠাক চলে যায়। কথাগুলো সরকার বাংলো থেকে বেরিয়ে তার বাড়ির দিকে আস্তে আস্তে বলছিল শম্পা। জানলার সামনে দাঁড়িয়ে আজ সকাল থেকে হওয়া সব ব্যাখ্যাহীন কথাগুলো ভাবছিল তিলোত্তমা। হঠাৎ তার মনে হয় যে ঠিক তার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। এক ঝটকায় সে দেখে পেছনে কেউ নেই। ঠিক এমন সময়ে জানালা দিয়ে একটা কনকনে বাতাস এসে তিলোত্তমাকে কাঁপিয়ে দিয়ে চলে যায়। এখানে বিদ্যুৎ পরিষেবা কম। শম্পার মতো আর বাকি জনেদের বাড়িতে মাটির বড় প্রদীপ বা লণ্ঠনই ভরসা।
তিলোত্তমা জানলার দিকে ফিরতেই লণ্ঠনের আলোটা দপদপ করতে থাকে। সঙ্গে সঙ্গে সারা ঘরে একটা তীব্র আতরের গন্ধে ভরে ওঠে। আতরের ওই তীব্র গন্ধে তিলোত্তমার যেন শ্বাসটা বন্ধ হয়ে আসে। ঘাড় থেকে একটা চিনচিনে যন্ত্রণা পিঠ বেয়ে নেমে যায় তার। তিলোত্তমার মনে হয় এই বুঝি তার শেষ সময় চলে এসেছে। দিদিমণি, চা আর একটু খাবারও এনেছি, খেয়ে নাও। তিলোত্তমা বুঝতে পারে আশেপাশের পরিবেশ অনেকটাই শান্ত হয়ে গেছে। লণ্ঠনটাও আর দপদপ করছে না। ঘরের ভেতর থেকে আতরের গন্ধটাও আর আসছে না। তিলোত্তমাকে দরদরিয়ে ঘামতে দেখে শম্পা তাড়াতাড়ি বলে ওঠে, কি গো দিদিমণি, শরীর খারাপ করছে নাকি আবার? কেমন দরদর করে ঘামছো? তিলোত্তমা নিজেকে সামলে নিয়ে বলে, না না, ঠিক আছে আমি। তিলোত্তমার কথা শুনে শম্পা বলে, আচ্ছা আচ্ছা, নাও চাটা আর এই খাবারটুকু খেয়ে নাও দেখি। চা খেতে খেতে শম্পা জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি আগে কখনো গ্রামে এসেছো? তিলোত্তমা মাথা নেড়ে না বলে। শম্পা তখন খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে হঠাৎ করে গ্রামে আসতে গেলে কেন? শম্পার প্রশ্ন করার ধরন দেখে তিলোত্তমা হেসে ফেলল। আমার একটা কোম্পানি আছে যেটা মেয়েদের সাজগোজের জিনিস বানায়। এবার আমরা সেটাকে আরো বড় করব বলে একটা জায়গার প্রয়োজন যেখানে প্রোডাক্টগুলো বানানো যাবে, তাই ওই বাংলোটা কিনেছি। শম্পা খালি কাপগুলো এবং খালি খাবারের থালাটা নিয়ে উঠতে উঠতে বলে, তাই বলো? আমি ভাবি এই ভুতুরে সরকার বাংলোতে আবার কে আসলো। রান্নাঘরটা বাইরের দিকে, তাই রান্নাঘর থেকে কথা বলতে গেলে একটু জোরেই কথা বলতে হয়। শম্পা উঠে চলে গেলে তিলোত্তমা আবার ভাবতে বসে, আশুতোষ কি তবে এখানে আসেনি? বোধহয় আসেনি। তবে এখানে আসলে তো বেলুদর্জি নিশ্চয়ই আশুতোষের কথা বলতো। আচ্ছা, বাংলোর ওই ঘরটায় তখন কে ছিল? সত্যিই আমি ভুল দেখেছি, কিন্তু মনে হলো ওখানে যেন আরো একটা ঘর আছে। কিন্তু এমনটা কি করে হবে? কি করেই বা সম্ভব? এতটা কি করে ভুল দেখলাম? এই বেলুদর্জি লোকটাই বা এত রহস্যময় কেন? আমার জ্ঞান ফেরার পর জানালো যে আমাকে নাকি বাংলোটা খুলে দিয়ে চাবিটা হাতে ধরিয়ে সে শম্পাকে আনতে চলে গিয়েছিল। কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে যে সে আমার সাথে সাথেই ঘুরছিল। তাহলে শম্পাকে ডাকতে গেল কখন? আর যদি গেলও বা আমাকে একবারও বলে গেল না? দিদিমণি, তিলোত্তমার চিন্তার জাল ছিঁড়ে গেল। মনে মনে বলে উঠল, এটা তো শম্পার গলা, কিন্তু সে আবার আমাকে ডাকছে কেন? কথাটা ভাবার সঙ্গে সঙ্গে আবার শম্পার গলার আওয়াজ শোনা গেল। দিদিমণি, এবার বেশ জোরে। শম্পার কোনো বিপদ হয়েছে ভেবে তিলোত্তমা এবার ঘর থেকে বেরিয়ে এলো। তুমি কোথায় শম্পা? এবার আর কোনো উত্তর নেই। বাইরে ঘুটঘুটে অন্ধকার। এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যেতে দেখে বেশ অবাক হয়ে যায় তিলোত্তমা। মোবাইলের আলোটা জ্বালিয়ে সে বার দুতিনেক শম্পাকে ডাক দিল, কিন্তু না, শম্পার কোনো উত্তর নেই। মোবাইলের আলোটা তখনও জ্বালানোই আছে। সেই অবস্থায় পেছন ফিরতেই প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ঠিক সেই সময় কোত্থেকে শম্পা দৌড়ে তার কাছে আসে। দিদিমণি, তুমি এখানে এলে কি করে? চলো চলো, ঘরে চলো। তিলোত্তমা কোনো উত্তর দিচ্ছে না দেখে শম্পা আবার জিজ্ঞেস করে, তুমি ওখানে কিভাবে গেলে? ওদিকে যেতে গেলে তো রান্নাঘর দিয়ে যেতে হয়, কিন্তু তুমি তো রান্নাঘরে যাওনি। কিন্তু তিলোত্তমার কানে তখন আর কিচ্ছু ঢুকছে না। তার চোখের সামনে তখন তার কিছুক্ষণ আগের ভয়ঙ্কর অবয়বটা ঘুরছে। ঠিক এই অবয়বটাকে সে বাংলোর ভেতরেও দেখেছিল।
সারা দিনের ক্লান্তি এবং মানসিক চাপের জন্য তিলোত্তমা আবার জ্ঞান হারায়। পরদিন অফিসে এসে ঘোষালবাবু রিসেপশনে এসে জিজ্ঞেস করে। মীরা, তিলোত্তমা ম্যাডাম কি কোনো আপডেট দিয়েছেন? রিসেপশনিস্ট মীরা বলে, কই না তো, ম্যাডামের কি ফোন করার কথা ছিল? ঘোষালবাবু তাড়াতাড়ি বলে ওঠে, না না, আসলে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল তো, তাই কোনো কাজে যদি কল করে থাকেন সেই আর কি। ঠিক আছে, অসুবিধা নেই। তিলোত্তমা আগেও ঘোষালবাবুকে না পেয়ে রিসেপশনে মেসেজ করে রেখেছিলেন, তাই মীরা আর বিশেষ প্রশ্ন করে না। নিজের কেবিনে এসে ঘোষালবাবু পাগলের মতো তিলোত্তমার ফোনে কল করতে থাকে। গতকাল কম করে 60-70 বার ম্যাডামকে কল করেছে সে, পায়নি। এখনো ফোন লাগছে না, প্রতিবারই সেই একই যান্ত্রিক শব্দ। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। ঘোষালবাবু 2 হাত দিয়ে মাথায় চেপে ধরে একটা চেয়ারে বসে পড়েন। প্রথমে আশুতোষ, এখন ম্যাডাম, কি যে হচ্ছে সব। ম্যাডাম ঠিক আছেন তো? কোনো বিপদ হয়নি তো তার? সকালে অনেক বেলা করে তিলোত্তমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে মনে হয় যে বহুকাল সে এত ভালো ঘুমোয়নি। বিছানা থেকে নেমে তিলোত্তমা আলমোড়া ভেঙে জানলার সামনে এসে দাঁড়ায়। শম্পা তিলোত্তমাকে ঘুম থেকে উঠতে দেখে এগিয়ে এসে বলে, আরে দিদিমণি, তুমি উঠে গেছো? আচ্ছা, মুখ টুক ধুয়ে নাও, কাল রাতেও তো কিছু খাওনি, এখন কে নেবে চলো দেখি। শম্পার কথা শুনে তিলোত্তমা ঘুরে দাঁড়ায়। শম্পা তিলোত্তমাকে দেখে চমকে ওঠে। এ কাকে দেখছে সে? এ তো গতকাল শহর থেকে আসা তিলোত্তমা নয়, এ তো অন্য কেউ। অস্ফুটে সে বলে ওঠে, দিদিমণি তুমি। আরো কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না শম্পা। তার আগেই তিলোত্তমা বলে ওঠে, আমাকে আবার দিদিমণি ডাকছিস কেন রে নাগরি? আমি কি পাঠশালাতে পড়াই নাকি? সে তো নরেন মাস্টার পড়ায়। দাঁড়া, আগে জব করে পুকুরে ডুবটা দিয়ে আসি, নইলে বাবাটাও জানতে পারলে ভীষণ রাগ করবে। বলেই সেখান থেকে চলে গেল। শম্পা এতটাই অবাক হয়ে গিয়েছিল যে সে আর কিছু বলতে পারল না। কিন্তু সম্বিত ফিরতেই সে ছুটল দর্জি দাদুর কাছে। বেলু দর্জি থাকেন রতনপুর গ্রামের একদম শেষের দিকে। শম্পা হাঁপাতে হাঁপাতে বেলু দর্জির বাড়ির সামনে গিয়ে হাঁক পেরে বলে, দাদু, দাদু তাড়াতাড়ি বাইরে এসো, ওদিকে সর্বনাশ হয়ে গেছে, দিদিমণি কেমন যেন করছে। বেলু তখন সকালের কাজ সেরে দাওয়ায় বসে দুটো মুড়ি চিবোচ্ছিলেন। শম্পাকে এভাবে উদ্ভ্রান্তের মতো ছুটে আসতে দেখে বুঝতে পারে যে সাংঘাতিক কিছু হয়েছে। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে, কি হলো রে, এমন তোর পাচ্ছিস কেন? শম্পা হাঁপাচ্ছে, কিন্তু এখন তার মধ্যে এবার একটা ভয় কাজ করছে। সে বেলুর কাছে এসে কাঁপা কাঁপা গলায় বলে, দাদু, দাদু তুমি শিগগির চলো, ওদিকে ওদিকে। বেলু শম্পার মাথায় হাত দিয়ে বলেন, আগে একটু শান্ত হ মা, তারপর কদেই কি হলো। শম্পা একটু শান্ত হয়ে সকালের সমস্ত ঘটনা বলে। সবটা শুনে বেলুর মুখটা কঠিন হয়ে যায়। নাগরি, এইভাবে তো শুধু একজন কথা বলতো, কিন্তু তার মতো করে শহরে ওই মাইয়াটা কি করে কথা বলতে পারে? তবে কি ও দাদু, দিদিমণি যে বললো সে পুকুরে ডুব দিতে যাচ্ছে, কিন্তু রতনপুরে তো কোনো পুকুর নাই, আর বাবা ঠাকুরটাই বা কে? আমি তো এমন নামে কাউকেই চিনি নে। তুমি চেনো কাউকে এই নামে? বেলু দর্জি কিছু না বলে শুধু দুদিকে মাথা নাড়ে। বেলুর হাঁটার গতি দেখে শম্পা বলে, ও দাদু, আমরা কোথায় যাচ্ছি? এ পথে তো
ওই সরকার বাড়ির জঙ্গল পড়বে। বেলু তাড়াতাড়ি পা চালাতে চালাতে বলে, হ্যাঁ, ওই খানটাতেই তো যাচ্ছি। কিন্তু দাদু, ওখানটায় তো। বেলু দর্জি ইশারায় শম্পাকে চুপ করতে বলে ইশারায় একদিকে তাকাতে বলে। শম্পা সেদিকে তাকিয়েই আঁতকে ওঠে। আতঙ্কিত ভয়ার্ত স্বরে সে বলে, দিদিমণি। সরকার বাড়ির পেছন দিকের জঙ্গলটা এতটাই ঘন যে দিনের আলো সেখানে ভালো করে ঢোকে না। রতনপুরের মানুষটা এদিকে বিশেষ আসে না। শম্পা নিজেও এদিকে প্রথমবার এলো। তার মা মিতালি যখন জীবিত ছিল তখন এই জঙ্গল থেকে সব সময় দূরে থাকতেই বলতেন। তিনি বলতেন এই জঙ্গল শুধু ছিনিয়ে নিতে জানে। আজ প্রথমবার এই জঙ্গলে এসে সে বুঝতে পারে যে কেন তার মা এতদিন তাকে এখানে আসতে নিষেধ করত। জঙ্গলের ভেতর যে এত ছমছমে হয় তা শম্পা জানত না। জঙ্গলের ভেতরে কোনো একটা গাছের পাতাও নড়ছে পর্যন্ত না, অথচ কি একটা ভীষণ কনকনে হাওয়া। জঙ্গলে ঢুকে সামনের দিকে একটু এগোলেই একটা বোঝা পুকুর আছে, ভাঙা ঘাট পার। হয়তো কোনো এক সময় এই পুকুরের জল ব্যবহার করা হতো, কিন্তু এখন তা কোনোভাবেই আর ব্যবহারযোগ্য নয়। শম্পাকে দেখে তিলোত্তমা লাফাতে লাফাতে ওদিকেই এগিয়ে যাচ্ছে। পুকুরটা এখন কাদা ডোবাতে পরিণত হয়েছে। সেখানে গিয়ে একবার কেউ ভেসে গেলে তার বেঁচে ফেরা মুশকিল। বেলু দর্জির বলা কথা শুনে শম্পা কেঁপে উঠল। সে তিলোত্তমার দিকে ছুটে গিয়ে তার হাতটা ধরে বলে, দিদিমণি, ও দিদিমণি, কি হয়েছে তোমার? শম্পার বলা কথাগুলোর মধ্যে কিছু একটা ছিল যেটা শুনে তিলোত্তমার হুঁশ ফিরে আসে। জড়ানো গলায় সে বলে ওঠে, আমি এখানে কি করে এলাম? বলতে বলতে সে শম্পার গায়ে এলিয়ে পড়ে। শম্পা কাতর কণ্ঠে চিৎকার করে ওঠে, দাদু! সরকার বাড়ির বাংলোতে একটা ঘর পরিষ্কার করে সেখানে আপাতত তিলোত্তমাকে রাখা হয়েছে। তিলোত্তমার জ্ঞান ফিরলেও এখনো সে ভীষণ দুর্বল। বেলু দর্জি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। শম্পা তিলোত্তমার বিছানার পাশে বসে আছে এবং একজন মাঝবয়সী ডক্টরবাবু তিলোত্তমাকে পরীক্ষণ করছে। কিছুক্ষণ তিলোত্তমাকে ভালো করে দেখার পর এক দুটো ওষুধ লিখে দিয়ে তিনি বললেন, দেখো, আমার পক্ষে যতটুকু সম্ভব তা আমি করে দিয়েছি। এই গ্রামগঞ্জে সুযোগ সুবিধা অনেক কম। যদি শরীর টরীর বেশি খারাপ করে তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে শহরে নিয়ে যেতে হবে। প্রেশারটাও খুব একটা সুবিধার নয়, ভীষণভাবে ফ্লাকচুয়েট করছে। রাতে কোনো রকম অসুবিধা হলে কিন্তু একদম দেরি করবেন না। বেলুর মুখটা থমথমে হয়ে আছে। আশঙ্কা এবং আতঙ্কের বড় বড় মেঘের টুকরো বেলুর মুখের ওপর এসে জমাট বেঁধেছে। বেলু ক্লান্ত কণ্ঠে বলে, আইসেন ডাক্তারবাবু, আপনার আগাই দেয়। না, তার প্রয়োজন নেই, আমি চলে যেতে পারবো। আপনারা শুধু পেশেন্টকে একটু খেয়াল রাখবেন। ডক্টরবাবু চলে যেতে বেলু বলে ওঠে, আমি একটু আসছি। বেলু কথাটা বলে এক পা বাড়াতে উদ্যত হতে শম্পা বেশ কঠিন কণ্ঠে বলে ওঠে, কেউ কোথাও যাবে না। সবার আগে দুজনে দুটো মুখে দেবে, বিশেষ করে দিদিমণি তুমি। গত রাত থেকে তোমার পেটে তো কিছুই পড়েনি। শম্পা কথাটা বলে উঠে চলে যায়, কিন্তু দিন্তিমণি নামটা শুনে তিলোত্তমা প্রচণ্ড ঘাবড়ে ওঠে। বিষয়টা বেলুর নজর এড়ায় না। আমাদের এখানে বয়সে বড় মেয়েদেরকে বয়সে ছোটরা দিনতিমণি বলে ডাকে। খাবার খাওয়ার পর তিলোত্তমা কিছুটা সুস্থ বোধ করে। সে তখন বেলু দর্জিকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে দর্জি দাদু? সবটা বলুন। আমার এক সহকর্মী বেশ কয়েকদিন আগে এখানে এসেছিল। তারপর থেকে না তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে, না তো কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে। কিন্তু সে যে এখানে এসেছিল তার প্রমাণ আমি পেয়েছি।
তখন এই বাংলোতে ঢোকার সময় আমি একটা জিনিস কুড়িয়ে পাই, যা আমার সেই সহকর্মীটির ছিল। জিনিসটা হলো তার নিজের নাম খোদাই করা একটা কলম। সহকর্মীটির নাম হলো তিলোত্তমা কথা শেষ হওয়ার আগেই বেলু দর্জি হাহাকার করে বলে ওঠে, আশুতোষ, সেই অভাগাকে আমি সেদিন বাংলোতে ঢুকতে দিয়েছিলাম। শম্পা ততক্ষণে একটু খাবার নিয়ে চলে এসেছে। কথাটা শুনে সে প্রায় আঁতকে উঠে বলে, দেখি কখন? দাদু, তুমি আর কি কি জানো সবটুকু বলো তো দেখি। দিদিমণি ওই সময় আমাকে নাগরি বলে ডেকেছিলেন। মা একবার বলেছিল তার ছোটবেলার এক বান্ধবী তাকে নাগরি বলে ডাকতো। সেই বান্ধবীর অনেক গল্প করলেও তার নাম কখনো তিনি বলেননি। দিদিমণি তো এই গত বিকেলে রতনপুর গ্রামে এসেছেন, আর এর মধ্যেই তার সাথে এত কিছু ঘটে গেল। প্রায় মারা যেতে বসেছিলেন। তাছাড়া এত কিছু ঘটনা ঘটে গেল, অথচ গ্রামের কেউ একবারও এলো না। আর এই বাংলোকে ঘিরেই যখন এত ঝামেলা, তখন আবার বাংলোতেই দিদিমণিকে নিয়ে এলে কেন? কথাগুলো শুনতে শুনতে বেলুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হঠাৎ সে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি চেষ্টা করেছিলাম যাতে এই বাংলো বিক্রি না হয়। আমি বুড়ো মানুষ, নিজের জন্যই চিন্তা করি না, কিন্তু এই সমস্ত মেয়ে সম্পার জন্যই চিন্তা করি। আমার কিছু হয়ে গেলে এর কি হবে? তাই 2 বছর আগে যখন ওই এজেন্সির বাবু এই বাংলো কিনতে চাইলেন, তখন আর না করতে পারলাম না। কিন্তু এই বাড়ির মালিক তো নীলকণ্ঠ মল্লিক। বেলু চোখের জল মুছে বলে, হ্যাঁ, ঠিকই করেছেন, কিন্তু তারা তো আর কেউ এখানে আসে না। আমি এই বাংলোর দেখাশোনা করি, এইটাই তো আমার কাজ। গত 50 বছর ধরে এই সরকার বাড়ির বাংলোরে দেখাশোনা করাই আমার কাজ। এই কাজেই নিযুক্ত ছিলাম আমি। প্রথম যখন মামার হাত ধরে রতনপুর গ্রামে আসি, তখন কতই বা আমার বয়স, ওই 15 পেরিয়ে 16তে পড়েছি। খুব খেতে পারতাম, আর খাটতেও পারতাম খুব, গায়ের জোর ছিল। তখন এই বাংলো বাড়ির মালিক ছিলেন কৃষ্ণদত্ত মল্লিক, কিন্তু গ্রামের লোক তারে সরকার বাবু বলেই ডাকত। সেই থেকে এই বাড়ির নাম সরকার বাড়ি। আমি সরকার বাবুর গোয়ালের দেখাশোনা করতাম। সরকার বাবু খুব শৌখিন মানুষ ছিলেন, পড়াশোনা জানতেন কিছুটা। তার 2 জন বেশ শক্ত সামর্থ্য লেঠেল ছিল। সরকার বাবু বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসতেন, তাই দেখে দেখে বিদেশি আদলে বাড়ি বানিয়ে নাম দিয়েছিলেন সরকার বাড়ির বাংলো। আশেপাশের 10টা গ্রামের এমন বাড়ি কোনো জমিদার বা বড় ব্যবসায়ীরও সে সময় ছিল না। খবরটা চাউর হতে বেশি দিন লাগে না। সময়টা দুর্গা পূজার ঠিক আগে আগে। এই বাড়িতে তখন পুজোর আয়োজন চলছে। হঠাৎ একদিন মাঝ রাতে ডাকাত পড়ল। রাতে আমার ঘুম বরাবরই খুব সজাগ। কিছু একটা শব্দ পেয়ে আমি উঠে সতর্কভাবে সদরের কাছে আসতে দেখি দারোয়ান মংলু মইরা পড়ে আছে। আমার বুঝতে আর দেরি হয় নাই কি হতে চলছে। আমি চট করে মামাকে ডাইকা তুইলা লিটেলদের নিয়ে ডাকাতের উপর হামলা করি। কিছুক্ষণের মধ্যে আমি সব করা ডাকাতরে আহত করে ফেলি, কিন্তু আহত অবস্থাতেও একজন ডাকাত পালিয়ে যায়। ততক্ষণে সরকারবাবু ঘুম থেকে উঠে গেছেন এবং লিটেলদের দিয়ে কোতোয়ালিতে খবর পাঠিয়েছেন। দারোগাবু এসে সবাইকে গ্রেফতার করে নিয়ে যায়। সরকারবাবু আমার সাহস দেখে আমারে দারোয়ানের কাজ দিলেন। সরকারবাবু আমারে বেলু বলেই ডাকতেন। দারোয়ানের কাজ দেওয়ার পর তিনি আমার নাম দেন দৌড়জি, যার অর্থ সে সদর আগলে রাখে। সেই দৌড়জি লোকেদের কথায় কথায় এখন দর্জি হয়ে গেছে। ডাকাতের ঘটনার পর দারোগা সাহেব একটা টহলদারির ব্যবস্থা করেন। আরো 1-2 অন্য দলের ডাকাত ধরা পড়ে। যে ডাকাতটা পালিয়ে গিয়েছিল তার হুলিয়াও আশেপাশের সমস্ত গ্রামে জারি করেন, কিন্তু তবুও সেই ডাকাতটার আর কোনো খোঁজ পাওয়া যায় না। আমি সেই ডাকাতটার পায়ে আঘাত করেছিলাম, তাতে তার পা ভীষণভাবে জখম হয়েছিল। অসল পা নিয়ে আর যাই হোক ডাকাতি করা যায় না। কয়েকদিন টানা টহল দেওয়ায় আশপাশে গ্রামের ডাকাতি তো দূরস্থ, সামান্য চুরি করাও বন্ধ হয়ে গেছে। সবাই এর জন্য সরকার বাবুর ধন্য ধন্য করতে থাকলো। চারিদিকে একটা শান্তির পরিবেশ সৃষ্টি হলো।
কিন্তু এই আপাত শান্তির পরিবেশ আমাদের জন্য কি যে আগাম ঝড় নিয়ে আসছিল তা আমরা কেউ আন্দাজও করতে পারিনি। এই ঘটনার বেশ কিছুদিন কাইটা গেছে। সরকার বাবুর একটা মাইয়া আছে, নাম ছিল নয়নবালা। সরকার বাবুর চোখের মনে ছিল সে। সারাদিন সে বুনো ফড়িংয়ের মতো এইদিক ওইদিক ছুটে বেড়াতো। তার সর্বক্ষণের খেলার সাথী ছিল ওই সরকার বাবুর অধীনে কর্মরত একজন হিসাব রক্ষকের মাইয়া, তার নাম ছিল মিতালি। মিতালি বয়সে নয়নবালার থেকে ছোট ছিল বলে তাকে দিনতিমণি বলে ডাকত, আর নয়নবালা মিতালিকে আদর করে ডাকত না করি। দুজনের সখ্যতা রক্ত সম্পর্ককেও হার মানাতো। দেখতে দেখতে 5-5টি বসন্ত কেটে যায়। রতনপুর তখন অনেক উন্নত হয়েছে। সবটাই যে সরকার বাবুর জন্য তা তো বলাই বাহুল্য। নয়নবালার সেদিন 16 বছরের জন্মদিন ছিল। সরকার বাবু বেশ আয়োজন করে মেয়ের জন্মদিন পালন করতেন। সেবারও তার অন্যতা হয় নাই। সেদিন সকালের দিকে হঠাৎ একজন লোক সরকার বাড়ির বাংলোতে আসে। পরনে তার আধুনিক শহুরে পোশাক, কাঁধে একটা ঝোলা, হাতে একটা ব্যাগ। লোকটিকে দেখে সরকার বাবু এগিয়ে এসে তার ইতিবৃত্তান্ত জানতে চাইলে এসে জানায় যে সে শহর থেকে এসেছে এবং রতনপুরের মতো বর্ধিষ্ণু গ্রামে সে আতরের ব্যবসা করতে চায়। সরকারবাবু শৌখিন মানুষ, তার উপরে সেদিন ছিল তার একমাত্র মেয়ের জন্মদিন, তাই ওই শহুরের লোকটার প্রস্তাবে রাজি হয়ে যান। সরকার বাবুকে আমরা মাটির মানুষ, দয়ার সাগর বলে জানতাম, তাই লোকটির থাকার কোনো জায়গা ছিল না শুনে তিনি নিজের বাড়িতেই থাকার জায়গা দিলেন। সরকার গিন্নি ব্যাপারটার আপত্তি করলেও তাতে সরকারবাবু গা করলেন না। সময়টা নিজের মতো চলতে থাকলো। ওই শহুরের লোকটাকে গ্রামের সবাই আতর বাবু বলেই ডাকতো। কেউ কেউ হাতে পয়সা এলে তার থেকে আতর কিনে নিয়ে যেত। কিন্তু আমার কেন জানি লোকটাকে দেখে কেমন একটা সন্দেহ হতো। চোখের সামনে দেখলাম নয়নবালাকে আতর বাবু কেমন যেন করে নিজের বসে নিয়ে গেল। নয়নবালার সাথে হঠাৎই আতর বাবুর ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একদিন দুপুরে আতর বাবুকে দেখি চুপিসারি কোথাও যেন জিত। মনের সন্দেহটা আবার সাকার দিয়ে উঠল। পিছু নিলাম, দেখি সে সরকার বাড়ির বাংলোর পেছনের জঙ্গলটাতে গিয়ে একটা জোরে শীষ দেয়। চারিদিকে রৌদ্রজল থাকলেও ওই জঙ্গলে এত জাকড়া গাছ আছে যে দিনের বেলাতেই সেইখানে আন্ধার হইয়া থাকে। আমি দেখলাম লোক তার শীষের আওয়াজ শুনে একটা জোপ ঠেলে খোরাতে খোরাতে একটা লোক এগিয়ে আসে তার দিকে। ঘুরিয়ে চলা লোকটারে দেখিয়ে আমার কেমন যেন চেনা চেনা লাগে। আমি ভালো করে দেখার জন্য আরেকটু এগিয়ে যেতেই আমার বুকটা ধরাস করে উঠল। এইটা তো সেই ডাকাতটা যে পাশে আঘাত খাওয়া সত্ত্বেও পালিয়ে গিয়েছিল, যাকে পরে পুলিশও খুঁজে পায় নাই। কিন্তু আতর বাবু এই ডাকাতটারে কি করেছেন? প্রশ্নটা মনে আসতে দেখি সে ডাকাতটা আতর বাবুকে 2 হাত দিয়া জড়ায় ধরল। সর্বনাশ, তার মানে এই ডাকাতটা আতর বাবুরে চেনে? মনে মনে ভাবলাম। তারপর দেখি তারা কিছু কথা বলে। পা টিপে টিপে আমি যতটা পারি তাদের কাছাকাছি একটা গাছের আড়ালে গিয়া দাঁড়ালাম। এইবার তাদের কথাবার্তা আমার কানে এলো। ডাকাতটি আতর বাবুকে বলছে, ভাই আর কতদিন? প্রতিশোধের আগুনে আমি যে প্রতিদিন জ্বলছি। চিন্তা করো না দাদা, আমি সরকার বাবুর সবচেয়ে মূল্যবান ধন তার মেয়ে নয়নবালাকে নিজের মুঠোতে এনে ফেলেছি। এখন আমি যা বলবো সে তাই করবে। ভালো ভালো, আমি এই সরকার বাবুর সর্বনাশ দেখতে চাই। শুধুমাত্র তার জন্য আজ আমি আমার একটা পা খুইয়েছি। আমিও তাকে দেখাতে চাই যে নিজের প্রিয় জিনিসটি খোয়ালে ঠিক কতটা যাতনা হয়। তুমি চিন্তা করো না দাদা, তোমার প্রতিশোধ তোমার ছোট ভাই নেবে। কথাটা শুনেই আমার পাশের তলার মাটি ধুলে উঠল। তো আর মানে এটা দুজন এক রক্তের ভাই। একবার মনে হলো ছুটে গিয়ে সরকার বাবুরে সবটা বলেছি, কিন্তু তারপরে মনে হলো যে সরকার বাবু আমার কথা বিশ্বাস করবেন, কারণ তিনি তো আতর বাবুকে বিশ্বাস করেন। আমার এই সঠিক প্রমাণ সহ তাকে জানাতে হবে। বরং আমি তককে তককে থাকব। ভুল তো একটা সে নিশ্চয়ই করবে, তখনই ধরব। কিন্তু যদি সেদিনই সরকার বাবুরে সব করে দিতাম তাহলে হয়তো সর্বনাশ হওয়া থেকে বেঁচে যেত পরিবারটা। কয়েকদিন পরের ঘটনা, সরকার বাবুর বেশ কিছু আবাদি জমি ছিল। সেইখান থেকে
প্রতি মাসের আনাজপাতি চাল ডাল আসতো। তো সেদিন বেশ ভিড় হতো এ বাড়িতে, সবকিছু ভালোভাবে নজরদারি করতে হতো। সেই রকম কাজের চাপের মধ্যে হঠাৎ সরকারকে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে বলেন নয়নবালাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরে সব জিনিস উলট পালট হয়ে আছে, ঘরে রক্তের দাগ। আমার মেয়েকে, কথাটা শেষ করতে পারেন না তিনি, সেইখানে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। আমি তখন দৌড়ে আতরবাবুর ঘরে যাই এবং যথারীতি তিনি ঘরে ছিলেন না। ঢেলদের নিয়ে আমি গোটা সরকার বাড়ি তোল পার করে নয়নবালাকে খুঁজি, না কোথাও তারে পাওয়া যায় না। আমার মাথা শূন্য হয়ে যায়। নয়নবালা এই সরকার বাড়ি নয়নের মনি, তার কিছু হয়ে গেলে এই বাড়ি পুরো শ্মশান হয়ে যাবে। হঠাৎ জঙ্গলের কথাটা মাথায় আসতেই সেই দিকে ছুটলাম। লিটেলরা আমার সাথে এলো। জঙ্গলের ভেতরে একটা বোঝা পুকুর ছিল। ওইখানে পৌঁছে দেখি যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে। আমাদের সরকার বাবুর মহামূল্যবান সম্পত্তির বিবস্ত্র নিথর দেহটা পুকুরের পাড়ে পড়ে রয়েছে। আমাদের সেইখানে আসতে দেখে আতরবাবু পালানোর চেষ্টা করতে লিটেলরা তাকে ধরে নেয়। আমরা সরকার বাবুর এই ভীষণ নরম মনের মানুষগুলি জানতাম, কিন্তু সেদিন তার পাষাণ রূপ দেখেছিলাম আমরা। উঠোনে একটা মোটা খুঁটি গেঁথে তার সাথে আতরবাবুর বেঁধে প্রথমে তারে চাবুক মারেন, তারপর জ্বলন্ত অঙ্গার মুখের এবং চোখের ভেতরে ঢুকায় দেন। যন্ত্রণায় কাটা সাগরের মতো ছটপট করতে থাকেন আতরবাবু। সেই অবস্থায় তাকে লাঠি দিয়া পিঠায় পিঠায় প্রায় হাত মরা করে দেন। যে সরকার বাবুরে আমি অন্যের সামান্য কষ্টে চোখের জল ফেলতে দেখেছি, সেই সরকার বাবু সেদিন এত বড় একটা শোক পেয়েও এক ফোঁটা চোখের জল বার করেননি। এত মার অত্যাচারের পরেও আতরবাবুর শরীরে প্রাণ ছিল, কিন্তু সরকার বাবুর যেন তাতেও আক্রোশ কমে নাই। তিনি আতরবাবুরে নিয়ে একটা মাটির গর্ত খনন করে তার মধ্যে ফেলে দেন। গর্তটা বেশ বড় ছিল। সারা রাত সেই গর্ত থেকে আতরবাবুর গোঙানোর শব্দ আসে। দুদিন পর গর্ত থেকে পচা দুর্গন্ধ বেরোলে তার উপরে কাদা মাটি ইট বালি চাপা দিয়ে চারিদিকে বেড় দিয়ে দেওয়া হয়। সবাই ভেবেছিল যে এই অধ্যায়ের বুঝি এই হানির শেষ, কিন্তু কয়েকদিন পর সরকার কিন্নি হঠাৎ পড়ে গিয়ে মাথা ফাটালেন। সরকার বাবু ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তো তাই নয়, রাত হলেই বাড়িতে সবাই কার যেন একটা গোঙানির আওয়াজ শুনতে পেত, কিন্তু সেটা গোঙানির আওয়াজ থেকে ধীরে ধীরে হুঙ্কারে পরিণত হয়ে যেত। প্রতি রাতে এই ধরনের ভৌতিক আওয়াজ শোনা যেত। বাড়ির লোকেরা ভয়ে এই বাংলো বাড়ি ছেড়ে শহরে চলে যান, কিন্তু সরকার বাবু আর সরকার কিন্নি রয়ে গেলেন এইখানে। এর মধ্যে আরো একটি ঘটনা ঘটে। যারা এতদিন পর্যন্ত সরকার বাবুর গুণগান করত, তারা হঠাৎই তারে উপেক্ষা করতে থাকে। এমনকি তারা কেউ সরকার বাবুর নামটা মুখে আনত না। সরকার বাবুর একদিনের হিংস্র আচরণ তারে সবার কাছে খারাপ বানিয়ে দিয়েছিল। আমি তাও সরকার বাবুর সাথে ছিলাম। বেশি দিন তারপর বাঁচেনি সরকার বাবু তার কদিন পরেই গত। বাবু চলে যাওয়ার সময় এই বাড়ির দেখাশোনার দায়িত্ব আমার দিয়ে গেছে। আজ পর্যন্ত সেই দায়িত্ব পালন করে আসছি আমি। এতটা বলে বেলু দর্জি থামলেন, কিন্তু এতটা শুনে তিলোত্তমা কুঞ্চিত কপাল সপাট হল না। বিস্ময়ের স্বরে সে প্রশ্ন করে, কিন্তু এত সবকিছুর সাথে আমার সম্পর্ক কি? আমাকে কেন এর মধ্যে পড়তে হচ্ছে? কারণ দিদিমণি আপনার চেহারাটা হুবহু নয়নবালার মতো। বেলু দর্জির বলা কথাটায় গোটা ঘরে স্তব্ধতা নেমে আসে। শম্পা এত কিছু শুনে একেবারে চুপ করে বসেছিল। এবার সে ধীরে ধীরে বলে, কিন্তু দাদু, তাহলে তো দিদিমণিকে এই বাংলো থেকে দূরে রাখতে হবে। কিন্তু তাকে যে এখানেই নিয়ে এসেছো তুমি। হ্যাঁ, কারণ অন্য কোথাও গিয়া দিদিমণি থাকলে তার প্রাণ সংশয় হতে পারে। তা তো উদাহরণ দেখতে পেলে। সত্যি বলতে কি, দিদিমণি এখানে আসাই উচিত হয়নি। দিদিমণি এখানে এসেই ভুল করেছে। এখানে এসে তিনি সেই শয়তানটারে আবার ঝাঁকায় তুলছেন। আতরবাবুর গা থেকে সব সময় একটা গন্ধ বেরোতো, হয়তো কিছু মেখে রাখতেন। সেই গন্ধেই তো মাতোয়ারা হয়ে থাকতো নয়নবালা। দিদিমণি আসার পর থেকেই আমি সেই গন্ধটা আবার পাচ্ছি। কিন্তু ভয় নাই, এইটা আমার জায়গা। আমি এই জায়গার রক্ষক। আমি এইখানে কাউরে আসতে দিব না, সে জ্যান্ত হোক কি মৃত। রাত তখন অনেক গভীর। সরকার বাড়ির বাংলোতে একটা ঘরে তিলোত্তমা, শম্পা
এবং বেলু দর্জি শুয়ে আছে। বেলু অবশ্য ঠিক শুয়ে নেই, দরজা আগলে চোখটা বন্ধ করে বসে আছে। শম্পাকে অনেক বুঝিয়েও বাড়ি পাঠানো যায়নি। রাতের গভীরতার ঠাঁই পাওয়া যাচ্ছে না। আজ পূর্ণিমা, দূরে কোথাও একটা রাতচড়া পাখি কক কক করে চড়া স্বরে ডেকে ওঠে, ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে চলে যায়। এই শেষ রাতের দিকে বেলু দর্জির চোখটা একটু লেগে এসেছিল। হঠাৎ খট করে একটা আওয়াজ হতেই বেলু ঝটকা দিয়ে চোখ খুলে দেখে যে তিলোত্তমা বিছানায় নেই এবং শম্পাও নেই। বেলুর পিঠ বেয়ে আচমকা একটা শীতল স্রোত বেয়ে নেমে যায়। তাড়াতাড়ি উঠে দাঁড়ায় বেলু। এ বাড়ির আনাজ কানাজ হাতের তালুর মতো চেনা তার। ঘরের কোন কোণে কি রাখা আছে সেটাও তার নখদর্পণে। কিছুটা এগোতেই বেলু দেখতে পায় শম্পা একটা জায়গায় অজ্ঞান হয়ে শুয়ে আছে, কিন্তু সেখানে তিলোত্তমা নেই। শম্পাকে সে বার দুয়েক ডাক দেয়, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায় না। একটা আতঙ্কিত আশঙ্কায় বেলুর কপালে বিন্দু বিন্দু শীতল ঘাম জমে ওঠে। মুখটা কঠিন হয়ে যায় তার। শম্পাকে এক জায়গায় সাবধানে শুইয়ে রেখে সাপদ পায়ে বেলু এ ঘর ও ঘর পেরিয়ে একটা জায়গায় উপস্থিত হয়। জায়গাটা বড় অদ্ভুত, কেমন একটা শিন শিনানো অস্বস্তি, যেন বহু প্রাচীন কোনো গোপন রহস্য চেপে রাখা আছে এখানে। একটানে একটা ডালা টেনে খুলে নেয় বেলু। ডালা খুলতেই বোঝা যায় এটা কোনো গর্ত, ইট বালি দিয়ে তৈরি করা একটা মোটামুটি গভীর গর্ত। ডালা টেনে খুলতেই গর্তের ভেতর থেকে পচা গলা মাংসের বিকট দুর্গন্ধ ভেসে আসে। পূর্ণিমার আলোতে গর্তের ভেতরটা আবছা আবছা দেখা যাচ্ছে। সে আলোয় দেখা যাচ্ছে গর্তের এক কোণে একটা শ্যাওলা পড়া নরকঙ্কাল এবং ঠিক তার পাশেই একটা পচা গলা দেহ। চাঁদের আবছা আলোয় বোঝা যাচ্ছে যে মৃতদেহটির পরনে শহুরে পোশাক, কিন্তু দেহটি থেকে তার পায়ের অংশটা আলাদা হয়ে আছে। গর্তের ভেতরের দৃশ্যটা দেখতে দেখতে বেলুর মুখের ভাবের পরিবর্তন হতে শুরু করে। ধীরে ধীরে বেলুর চেহারা পরিবর্তন হয়ে অন্য কারোর চেহারা ফুটে ওঠে। মুখের ভাবে ফুটে ওঠে এক পাশবিক জান্তব ক্রূরতা। গড় গড় শব্দে বেলু চিৎকার করে বলে, কি খুব ম্যাডামকে বাঁচাতে গিয়েছিলি, নিজেই তো বাঁচতে পারলি না। বলেই সেই অশরীরী পৈশাচিকভাবে হাসতে থাকে। তারপর ঘ্যাস ঘ্যাসে কণ্ঠে সেই অশরীরী তাচ্ছিল্যের স্বরে বলে, আতর বাবুর আতরের গন্ধ সবাইকেই বশ করে নেয়। বলেই চারদিক কাঁপিয়ে সে অশরীরী অট্টহাসিতে ফেটে পড়ে। তারপর বাতাসে ভর দিয়ে উড়ে অশরীরী আতরবাবু জঙ্গলে বোজা পুকুরটার কাছে যায়। যাবার পথে এক জায়গায় দাঁড়িয়ে একটা উপেক্ষা দৃষ্টিতে তাকিয়ে সেই একই ঘ্যাস ঘ্যাসে কণ্ঠে বলে, সেদিন আমাকে সরকার বাবুর কাছে না ধরিয়ে দিয়ে মেরে ফেলতে পারতিস, তাহলে আজ তোকে। দেখা যায় সেখানে বৃদ্ধ বেলু দর্জির ছিন্ন ভিন্ন দেহটা পড়ে রয়েছে। কথাটা শেষ না করেই একটা পৈশাচিক হাসিতে ফেটে পড়ে সেই প্রেতাত্মা। পুকুর পাড়ে তিলোত্তমা অজ্ঞান হয়ে পড়ে আছে। তিলোত্তমার দিকে একটা লোলুপ দৃষ্টি তাকিয়ে অশরীরী আতরবাবু, তুই যতবার এই পৃথিবীতে আসবি ততবার আমিও আসবো তোর সাথে মিলিত হতে। তুই শুধু আমার, এক রাতের জন্য হলেও আমার। শম্পার হঠাৎ জ্ঞানটা ফিরে আসে। সে ধর্মড়িয়ে উঠে বসে। এ কি, আমি কোথায় আছি? আর দিনটিমণি বা কোথায়? অজানা আশঙ্কা নিয়ে শম্পা ডাকে, দিনটিমণি, দিনটিমণি। এই বলে ডাকতে ডাকতে গোটা সরকার বাংলোতে তাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে সরকার বাড়ির বাংলোর পেছনের বোজা পুকুরের পাড়ে পৌঁছায়।
কিন্তু সেখানকার দৃশ্য দেখে শম্পার বুক চিরে একটা আর্ত চিৎকার বেরিয়ে আসে। শম্পার চিৎকার শুনে রতনপুর গ্রামের কিছু লোক ছুটে জঙ্গলের ভেতরে আসে। তারাও এসে সেই দৃশ্য দেখে থম মেরে যায়। তারা দেখে পুকুরের পাড়ে প্রায় নির্বস্ত্র অবস্থায় তিলোত্তমার নিথর দেহ পড়ে আছে এবং তার থেকে কিছুটা দূরে পড়ে আছে একটি বয়স্ক মানুষের ছিন্ন ভিন্ন দেহ। পরনের কাপড় থেকে গ্রামবাসীরা বুঝতে পারে যে এই ছিন্ন ভিন্ন দেহটা আর কারণ নয়, দেহটা হলো হতভাগ্য বেলু দর্জির। আমাদের আজকের গল্পের প্রশ্ন হলো, তিলোত্তমা যখন গাড়ি থামিয়ে গ্রামে পৌঁছালো তখন সে প্রথম কি অদ্ভুত ঘটনা লক্ষ্য করল? এই প্রশ্নটির উত্তর দিন আর নিজেদের নাম ও জায়গা সহ আমাদের কমেন্ট সেকশনে বলে দিন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান। লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের। ধন্যবাদ।